প্রসেনজিৎ বাবু, বাংলা নিউজগ্রাফে আপনাকে নমস্কার। বিষয়টি হচ্ছে, সম্প্রতি বিহারে একটি ঘটনা সামনে এসছে এবং বিহারে আমরা জানি বিজেপির সরকার। ঘটনাটি হচ্ছে যে বিহারে নাকি সরকারের তরফ থেকে, মানে বিজেপি সরকারের তরফ থেকে জারি করা হয়েছে যে সেখানে মাছ মাংস বন্ধ, এই ধরনের একটি খবর সামনে এসছে। এবং সম্প্রতি কলকাতাতেও, মানে পশ্চিমবাংলাতে দক্ষিণ দমদমেও একটি পোস্টার পড়েছে, মানে একটি প্ল্যাকেট লাগানো হয়েছে যে মাছ মাংস প্রকাশ্যে বিক্রি করা যাবে না, মাছ মুরগি খাসি যে ধরনের আছে প্রকাশ্যে বিক্রি করা যাবে না। তো ইতিমধ্যেই অনেক জায়গা থেকে, মানে রাজনৈতিক যারা ব্যক্তিত্ব, তৃণমূল কংগ্রেসের যারা উচ্চদরের নেতা, তাদের বক্তব্য যে বিজেপি এলেই কিন্তু মাছ মাংস বন্ধ, কারণ যেহেতু গুজরাটি দল, হিন্দিভাষী দল, তারা কিন্তু বাঙালির মাছে ভাতে কোপ ফেলবে। এবং সম্প্রতি বিহারের এই ঘটনা, কি বলবেন? প্রথমে আপনার দর্শকদের সবাইকে নমস্কার। বিহারে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে যারা মাছ মাংস বিক্রি করবে তাদের জন্য একটা রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকে। এই যে সিস্টেম, এটা কিন্তু কলকাতা কর্পোরেশনেও আছে, এটা নতুন কিছু নয়। এবার ধরুন, আপনি বাজার থেকে সবজি কিনে নিয়ে আসলেন, কিনেই কি আপনি কড়াইতে রান্না করতে দেন না? আপনি সেটাকে ধুয়ে রাখেন, তারপর যদি আজকে রান্না না করেন তাহলে সেটাকে প্রপার ফ্রিজিং করেন। ঠিক তেমনি বিহারের মানুষকে সরকারের দায়িত্ব সুন্দর প্রশাসন দেওয়ার। তো তারা কি করেছে, যে মাছ মাংস বিক্রি করবে তার একটা ন্যূনতম রেজিস্ট্রেশন যেন সরকার থেকে সে নেয়। যখনই সে রেজিস্ট্রেশন নিতে যাবে তখনই তাকে সিস্টেমগুলো ফলো করতে হবে, যেখানে সে পরিবেশ দূষিত হবে না। সেখানকার রাস্তাঘাটের এই যে মাছ কেটে ফেলে দিলাম, ওই আঁশগুলো ফেলে রেখে সেখান থেকে বিভিন্ন জীবাণুর মাধ্যমে সরকার যেমন একটা পচা গন্ধ রাস্তায় বেরোবে, সেগুলো বন্ধ করা যাবে। প্লাস পরিবেশ দূষণ হবে না। এই কারণে ওখানকার সরকার এই ডিসিশন নিয়েছে বা তারা চিন্তা করেছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও যারা সকালবেলা সন্ধেবেলা বিজেপির ভূত দেখে, যে বিজেপি তো সারা ভারতবর্ষের বুকে সব জায়গায় তো রাজত্ব করছে, হয়তো আগামীকাল পশ্চিমবঙ্গ বিজেপি এখানে তৃণমূল সরকারকে বিসর্জন দিয়ে বিজেপির সরকার প্রতিষ্ঠা হবে। তো বিজেপির সরকার প্রতিষ্ঠা হলে অসুবিধা হয়ে যাবে, কারণ তোলাবাজ হবে না। এই যে রাস্তায় দোকান বসে যে তোলা হয় সেটা বন্ধ হয়ে যাবে। এবং যে ছোট ছোট নেতা যারা রাস্তায় দাঁড়িয়ে বিভিন্ন রাজনৈতিক কার্যকর্তার হুম্পাই তাম্পাই করে, সেগুলো বন্ধ হয়ে যাবে। আপনাকে এটা বুঝতে হবে আসল কারণটা কোথায় আছে। আসল কারণটা হচ্ছে, আজকে তৃণমূল যেভাবে সন্ত্রাসবাদ, যেভাবে জিহাদি, ওপার বাংলায় জামাতিদের যেভাবে তারা এপার বাংলায় বাসস্থান দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে, আজকে এসআইয়ের মাধ্যমে সেগুলোকে আটকানো গেছে। সেই এসআইয়ের মাধ্যমে সেগুলো আটকানোর পরে তারা শঙ্কিত যে তারা আগামী দিন পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসবে কিনা। তাই তারা এখানকার সনাতন ধর্মাবলম্বীদেরকে ভয় দেখাচ্ছে যে আপনার মাছ ভাত বন্ধ হয়ে যাবে, নাহলে কোনো কিছু বন্ধ হবে না। সরকার বলেছে সব জিনিসটা একটা সিস্টেমের মধ্যে দিয়ে করা। আর এর সাথে মনে রাখতে হবে, যদি 2026-এর নির্বাচন, এই নির্বাচন কিন্তু অন্য অন্য সাধারণ নির্বাচনের মতো নির্বাচন নয়। এই নির্বাচন হচ্ছে রাষ্ট্রীয় শক্তির সাথে অরাষ্ট্রীয় শক্তির লড়াই। যে আগামী দিন যেভাবে আপনি বাংলাদেশ থেকে এপার বাংলায় উঠে এসেছেন, যে কারণে তা যদি আগামী দিন পশ্চিমবঙ্গ যেটা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পশ্চিমবঙ্গ, সেই পশ্চিমবঙ্গকে রাখতে হয়, তাহলে আজকে সনাতনীদের এক হয়ে লড়াই করতে হবে, যাতে আগামী দিন এই জিহাদিরা, যারা বিভিন্ন রোহিঙ্গারা, যারাই পশ্চিমবঙ্গের বুকে বাসস্থান নিয়ে বসে আছে, যারা সকাল সন্ধে বসে আছে কি করে এই সনাতনীদের উপর আক্রমণ করা যায়, সেই আক্রমণকে প্রতিহত করার জন্য এটাই শেষ সুযোগ। তাই এই মাছ ভাতের গল্প শুনিয়ে তৃণমূল প্রশাসন পশ্চিমবঙ্গের সনাতনীদের আলাদা করতে পারবে না। এবারে সনাতনীরা একদম স্থির হয়ে বসে আছে যে তৃণমূলের বিসর্জন করে রাষ্ট্রীয় শক্তি শ্রী চৈতন্য মহাপ্রভু আজকে রামকৃষ্ণদেবের জন্মদিন, পরমহংস রামকৃষ্ণদেবের জন্মদিন, সেই দিনে যাতে এখানে যে মাটি ঘণ্টা কাসর বাজায়, যে মাটির আবহাওয়ায় সনাতনীদের বিভিন্ন গান চলে, সেটা যাতে বজায় থাকে, তার জন্য এবারে সনাতনীরা স্থির করেছে যে এবারে বর্তমান যে তৃণমূল প্রশাসন, তার বিসর্জন একদম নিশ্চিত আছে। ঠিক আছে।
প্রসেনজিৎ দা, বিষয়টা হচ্ছে যে আপনি বললেন যে প্রকাশ্যে বিক্রি করা যাবে না, যেটা বিহার সরকার যেটা জারি করেছে, যে সার্কুলার জারি করেছে যে মাছ মাংস বন্ধ নয়, কিন্তু প্রকাশ্যে বিক্রি করাটা বন্ধ, বা হাইজিন মেনটেন করতে হবে। কিন্তু এই যে কলকাতাতেও দক্ষিণ দমদমে ইতিমধ্যেই মানে সেই প্ল্যাকেট পড়েছে যে মাছ মাংস বন্ধ, এবং শাসক দলের পক্ষ থেকে একটা ন্যারেটিভ সাজানো হচ্ছে যে এই যে বিজেপির ভয় তো বারবার দেখানো হয়, এনআরসি নিয়ে, সিএএ নিয়ে একটা বিজেপির জুজু, সেই সময় মুখ্যমন্ত্রীও দেখেছিলেন। এই যে বারবার বলা হচ্ছে যে বিজেপি মানেই হিন্দি ভাষীদের দল, বিজেপি মানেই কিন্তু গুজরাটিদের দল, এবং তারা যেহেতু নিরামিষ খান, তাই সেহেতু এইখানে এলে জোর করে চাপিয়ে দেওয়া হবে। এই যে ন্যারেটিভটা বারবার তৈরি করা হচ্ছে এবং বিহারের ঘটনাকে কেন্দ্র করে একটা বার্তা দেওয়া হচ্ছে, বাংলার মানুষকে আপনি কি বলবেন বিজেপির তরফ থেকে? কারণ বিজেপি তো প্রচুর রাজ্যে আছে, তারা শাসন করছে। বিজেপি আজকে সারা ভারতবর্ষে প্রতিষ্ঠা হয়েছে, যার জন্য তার নামটা হচ্ছে ডাক্তার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। যে পার্টির প্রতিষ্ঠাতা ডাক্তার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বাংলার কলকাতার ছেলে, এবং পার্টিতে প্রত্যেকের এক একটা জিনিস আছে যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এই পার্টির প্রতিষ্ঠাতা, এবং সারা ভারতবর্ষে আজকে যদি আপনি সাউথ ইন্ডিয়াতে যান, সেখানে তেঁতুলের খাবারের প্রকোপ বেশি, তারা সব খাবারের মধ্যে তেঁতুল দেয়, কারণ সেখানকার ওয়েদার, সেখানকার জিনিস তাদেরকে টক খেতে সাপোর্ট করে, না হলে পারে তাদের শরীর অসুস্থ হবে। তেমনি আপনি যখন গুজরাটে যাবেন, সেখানকার জল আবহাওয়া তাকে নিরামিষভোজী করেছে। তেমনি আপনি বিহার, পশ্চিমবঙ্গে, এখানে 1.5 ফুট খুললে জল পাওয়া যায়, এখানে মানুষের খাদ্যে মাছ ভাত একটা মানে একদম মানে বাঙালির মাছ ভাতে কথাই বলা হয়। তো বিভিন্ন প্রদেশে যখন আপনার সরকার রয়েছে, বিভিন্ন জায়গায় যখন সারা ভারতবর্ষ জুড়ে এই সরকার রয়েছে, তখন প্রত্যেকটা সরকারেরই উচিত এবং পার্টিরও উচিত সেখানকার ভূখণ্ডের যে ঐতিহ্য সেগুলোকে রক্ষা করা। তো মাছ ভাত মাছ কাটাতে কোনো বারণ নেই, মাছ খাওয়াতে কোনো বারণ নেই, কিন্তু মাছ কাটা, মাছ খাওয়া, মাংস কাটা, এটা রাস্তার উপর ওপেন একটা বটি নিয়ে বসে গিয়ে মাছ কেটে সেখানে মাছের আঁশ ফেলে রাখলাম, এটা পরিবেশেরও ক্ষতি করে, মানুষের জীবনযাত্রারও ক্ষতি করে। কেন বিভিন্ন রোগ তার থেকে সৃষ্টি হয়, যাতে এই রোগ সৃষ্টি না হয়, এই হাইজেনিক ব্যাপারটা মেনটেন হয়, এবং যাতে পরিবেশও দূষিত না হয়, তার কারণে বিহারের সরকার একটা প্রপার সার্কুলার করে নিয়ম নিষ্ঠা করে দিয়েছে, এইভাবে জিনিসটা ব্যবহার করুন, তাহলে এটা মানুষের উপকারে লাগবে এবং সমাজের উপকারে লাগবে, মানুষের ক্ষতি হবে না। এখানে একটি বিষয় যে মিউনিসিপ্যালিটি থেকে বা কর্পোরেশন থেকেও এরকম লাইসেন্স এর একটা বিষয় আজ নয়, এটা দীর্ঘদিন ধরে বাম আমল থেকেই আছে, একটা সিস্টেম আছে। কিন্তু প্রশ্ন এখানেই যে সেই সিস্টেম ফলো করে কজন রেজিস্ট্রেশন করে প্রপার ওয়েতে এই মাছ মাংসের ব্যবসা করে বা কাটাকাটি করে বা তারা বিক্রি বাট্টা করে, এখানে একটা বড় প্রশ্ন। যদি না করে, কেন করে না, সেটা কর্পোরেশন কেন সেটাকে দেখে না, বা তার যা গাইডলাইন আছে সেটা যারা ফলো করছে না তাদের বিরুদ্ধে স্টেপ নেয় না কেন? এই যে এটাও একটা বড় অরাজকতা। কেন মানে কর্পোরেশনের এই পরিস্থিতি কেন? আজকে পশ্চিমবঙ্গের পুরো শাসন ব্যবস্থা ভেঙে পড়েছে। আজকে আপনি যদি প্রশাসনকে দেখেন, আজকে অভয়ার মৃত্যু ভেঙে পড়ছে। আজকে সাউথ কলকাতা ল কলেজে একজন শিক্ষার্থী বা পড়ুয়াকে যেভাবে অত্যাচার করা হয় তার কোনো ডিসিশন হয় না। এখানে রাত্রি 8টার পরে মহিলারা রাস্তায় বেরোতে পারে না, এবং ঠিক সেইভাবে প্রশাসন যখন ভেঙে পড়ে, যার উপরে রাশ আলগা হয়ে থাকে, তখন তার সেই প্রশাসনের রাশ যখন আলগা হয় তখন সেটা নিচু স্তরে আসে। আজকে বাজারে, প্রত্যেকটা বাজারের পাশে যার মনে হলো যে আমি একটা মাছের বাটি নিয়ে আর 10টা মাছ নিয়ে বসে পড়লাম, তাকে বাধা দেবে কে? প্রশাসন, যে না এটা তুমি করতে পারো না, এটা এই সিস্টেমে তোমাকে করতে হবে। প্রশাসনের রাশ আলগা আছে, সকলে এখন ভাবছে যে করেই হোক আজকে ভোটের রাজনীতিতে, যে ভোট রাজনীতি আছে সে ভোটের রাজনীতিতে পার হওয়ার জন্যে যা খুশি করুক, কাউকে কিছু বাধা দিও না। কোনো অ্যাডমিনিস্ট্রেশন নেই, কোনো পুলিশ প্রশাসনের কোনো ভূমিকা নেই, এখানকার বর্তমান অবস্থা স্থবির। তাই আজকে পশ্চিমবঙ্গে কোনো শিল্প আসে না। আজকের ব্যবসা বলতে ঘুগনি শিল্প, আজকের ব্যবসা বলতে রাস্তায় দাঁড়িয়ে মাছ কাটা, আজকের ব্যবসা বলতে মুরগি কাটা, এইগুলোই আজকের ব্যবসা দাঁড়িয়েছে। তাই যেহেতু ওইখান থেকে ভুলিয়ে রাখার জন্যে আজকে পশ্চিমবঙ্গ প্রশাসন এদের সঙ্গে কোনোরকমভাবে এদেরকে একটা রুলস অ্যান্ড রেগুলেশনও ফলো করা হয় না, তাই কোনো বাধনীন রাজনীতি চলছে।
একটি অভিযোগ বারবার ওঠে যে তৃণমূল কংগ্রেস বিভিন্ন বিষয়ে বা বিভিন্ন জায়গা থেকে তোলা তোলে বা হপ্তা নেয়। এই অভিযোগ কিন্তু দীর্ঘদিনের। যেমন আমরা দেখেছি কলকাতা শহর জুড়ে বিভিন্ন জায়গায় অটো স্ট্যান্ড আছে, সেই অটো স্ট্যান্ডে দাঁড়াতে গেলেও তৃণমূলের লোকাল যে নেতা তাকে 10 টাকা করে দিতে হয়, রিক্সা দাঁড়াতে গেলে সেখানে দিতে হয়, মানে স্ট্যান্ডগুলোতে বাস রাখতে গেলে দিতে হয়, মানে বিভিন্ন জায়গায়। তাহলে কি এখানেও এরকম কোনো তোলাবাজির সিস্টেম চলে, যেখান থেকে দাঁড়িয়ে যেখানে সেখানে মানুষ মাছ কাটতে বসে যাচ্ছে, কোনো লাইসেন্স নেওয়া নেই, কোথাও দুটো বটি, দুটো খাঁচা নিয়ে, দুটো মুরগি নিয়ে মুরগি কাটতে বসে যাচ্ছে, এখানেও কি তাহলে সেই তৃণমূলের দাদাগিরি বা ওই তোলাবাজির সিস্টেম চলে? কি বলবেন? দেখুন, কেউ যদি তোলা নেয়, আমার সামনে তো তোলা নেয়নি, আমি এটা প্রপারলি বলতে পারবো না, কিন্তু যে সিস্টেম ফলো করা হয় তাতে মানুষের মনে একটা সংজ্ঞা থেকেই যায়। আজকে একটা প্রপার রাস্তার উপরে হঠাৎ একটা 10টা মুরগি নিয়ে বসে পড়লো, ঠিক আছে, মুরগির পালকগুলো সেখানে ফেলে রাখা হলো, কিছু মাথা পড়ে থাকলো, সেখানকার পরিবেশ দূষিত হলো। তেমনি মাছও কাটা হলো, সেরকমও মাছ কাটা হচ্ছে। আজকে যেভাবে আজকে চলছে, এই অটোরিকশার কথা বললেন, এই টোটোর কথা বললেন, এই রিক্সার কথা বললেন, এই তো চোখের সামনে দেখতে পাচ্ছি, যেখানে 10টা অটোরিকশা চলছে সেখানে 20টা রিক্সা হচ্ছে, ঠিক আছে। তো সমাজ ব্যবস্থা পুরো ভেঙে পড়েছে। এই সমাজে তৃণমূল সরকারকে বিসর্জন দেওয়ার খুব প্রয়োজন হয়ে পড়েছে। আর পশ্চিমবঙ্গের আকাশে ভারতীয় জনতা পার্টি একমাত্র পলিটিক্যাল পার্টি যে পশ্চিমবঙ্গের মধ্যে শিল্প আনতে পারবে, যে বেকারদের হাতে কাজ তুলে দিতে পারবে, যে নারীর সম্মান রক্ষা করতে পারবে। কেননা আমরা অন্য যে শাসিত রাজ্যগুলো আছে, বিজেপি শাসিত রাজ্য, তার নিদর্শন আমরা সেখানে রেখেছি। সেই নিদর্শনের পরিপ্রেক্ষিতেই আমরা আপনার কাছে বলতে পারি যে 2026-এর নির্ণায়ক নির্বাচনে পশ্চিমবঙ্গের মানুষ ভারতীয় জনতা পার্টিকে ক্ষমতায় আনবে এবং তৃণমূলকে বিসর্জন দিয়ে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করবে। প্রসেনজিৎ দা, বিষয়টা যে টিএমসির যুবসাথীর ফর্ম ফিল আপ করার ক্যাম্প শুরু হয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে হাজার হাজার বেকার যুবক তারা রীতিমতন লাইনে দাঁড়াচ্ছে এই ফর্মটা ফিল আপ করতে। কিন্তু একটা অদ্ভুত চিত্র দেখা গেল যে সিপিএমের এক নেতা, কাটোয়ার এক নেতা, তাকে দেখা যাচ্ছে যে এই ক্যাম্পে, তৃণমূলের এই ফর্ম ফিল আপের ক্যাম্পে ফর্ম ফিল আপ করতে সাহায্য করতে দেখা যাচ্ছে। মানে কি বলবেন তাহলে? একদিকে সিপিএমের নেতাকে দেখা যাচ্ছে তৃণমূলের ক্যাম্পে ফর্ম ফিল আপ করতে, মানে সাহায্য করতে, কি বলবেন? এটা কাটোয়ার ঘটনা। পশ্চিমবঙ্গের বিগত 15-16 বছর, কেন 25 বছর ধরে এখানে কোনো শিল্প স্থাপন হয়নি, ভারী শিল্পের আকাল। তার কারণ হচ্ছে এখানে টাটাকে সরিয়ে দেওয়াটা পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনের সবথেকে বড় ভুল বলে। তাই আজকে এখানকার যুব সমাজ চাকরির জন্যে প্রায় 55 লক্ষর ওপর 56 লক্ষ লাখ ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে পশ্চিমবঙ্গ শাসিত বিজেপি শাসিত রাজ্যে তারা পৌঁছে গেছে। 56 লাখ পরিযায়ী শ্রমিক। তো মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের দিনে দাঁড়িয়ে চাকরি দেওয়ার ক্ষমতা জিরো বললে ভুল হবে। আগামী 10-15 বছরেও কাউকে চাকরি দিতে উনি পারবেন না যদি এখানকার পরিবেশ পরিবর্তন না হয়। এবার 25 থেকে 40 এই যে যুব সমাজ, এই যুব সমাজের অনেক বড় দায়িত্ব। কেন তাদের এই সময় বিবাহিত থেকে শুরু করে ছেলে মেয়ে মানুষ থেকে একটা বড় কর্তব্য এই সময় তাদের আবার পালন করতে হয়। তো সেই সময় যদি তারা রোজগার করতে না পারে তাহলে তারা বিরোধিতা করবে। তো বিরোধিতা করলে তাদের ভোটটা আজকের প্রশাসন তৃণমূলে পড়বে না। তাই যাতে এই ভোটটাকে কিনে নেওয়া যায়, তার কারণেই আজকের এই যুবসাথী প্রকল্পের করা হলো। কারণ হচ্ছে যে মানুষ চাইছে চাকরি, মানুষ চাইছে রোজগার, মানুষ চাইছে যে সুস্থ হয়ে বেঁচে থাকার পরিবেশ। আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে যুবসাথীর প্রোগ্রাম নিচ্ছে, তার সাথে সাথে চাকরির ব্যবস্থা করলেও ভালো হয়। চাকরি মানুষের খুব প্রয়োজন আছে। চাকরির সাবস্টিটিউট কখনো ভাতা হতে পারে না। কিন্তু সেখানে সিপিএম এর নেতাকে দেখা যাচ্ছে ফর্ম ফিল আপে সাহায্য করতে। এখন উনি আদৌ সিপিএম আছে কিনা সেটাও তো দেখতে হবে। উনি আদৌ সিপিএম আছে কিনা? যখন 34 বছর সিপিএম ছিল, আজকে ওনারা সিপিএম নেই। যারা ধরুন এই তৃণমূলের ঘরে যারা নাম লেখাচ্ছে, তো অ্যাকচুয়ালি তো আমার খুব ডাউট লাগে। একটা পলিটিক্যাল পার্টি, তো সিপিএম বামপন্থা একটা আইডিওলজি আছে, সেই আইডিওলজিকে জলাঞ্জলি দিয়ে উনি যখন আজকের প্রশাসন তৃণমূলের, তাহলে নিশ্চয়ই ওনার পরিবারকেও এই আপনার যুবসাথীর প্রকল্পের প্রয়োজন আছে, তাই হয়তো উনি ফর্ম ফিল আপ করছেন। আর একটা বিষয়ে যাব, যে সম্প্রতি মুখ্যমন্ত্রী
একটি সংবাদ মাধ্যমে, প্রথম সারির একটি সংবাদ মাধ্যমে এক্সক্লুসিভ ইন্টারভিউ দিয়েছেন। সচরাচর তিনি দেন না, কিন্তু নির্বাচনের আগে উনি দেন। সেখানে একদম পয়েন্ট ওয়াইজ তিনি বলেছেন যে কোট আনকোট বিজেপির নেতারা, তারা নেতা কোথায়? কারণ তাদের সঙ্গে দেখা যায় হাজার হাজার সিআরপিএফ থেকে শুরু করে সিআইএসএফ থেকে শুরু করে প্রচুর সিকিউরিটি গার্ড নিয়ে, হাজার হাজার গাড়ির কনভয় নিয়ে, কেউ কেউ আবার হয়তো বুলেট প্রুফ গাড়িতেও ঘোরে, এরকম সব নিয়ে ঘুরে বেড়ায়। তাহলে তারা নেতা হলো কোথায়? মুখ্যমন্ত্রী প্রশ্ন তুলছেন, কি বলবেন? দেখুন, বিজেপি নেতা তৈরি করে না, বিজেপি সামাজিক কর্মী তৈরি করে। মুখ্যমন্ত্রীকে আমার অনেক আমার যারা রাজ্য নেতা আছে তারাই বিশেষ বক্তব্য রাখবে। বিজেপি আমাদের একটা আইডিওলজি আছে, সেই আইডিওলজি বেশ আমরা রাজনীতি করি। আমাদের কাছে সামাজিক দায়বদ্ধতা অনেক বেশি রাজনৈতিক দায়বদ্ধতার থেকে। তাই রাজনৈতিক যাকে আমাদের লিডার বলে দেয় আমরা তাকে লিডার। দেখুন, আমাদের পার্টিতে একটা সময় রাহুল দা প্রেসিডেন্ট ছিল, তার আগে তথাগতদা ছিল, আজকের দিনে দিলীপ দা ছিল, সুকান্ত দা, আজকে শ্রমিক দা। একটা দেখবেন সবসময় একটা পরিবর্তনের মধ্যে দিয়ে পার্টি এগিয়ে চলে। তার কারণ হচ্ছে এখানে রাজনীতির সাথে সাথে সামাজিক দায়বদ্ধতার একটা ভূমিকা থাকে। কিন্তু আজকে যদি আপনি তৃণমূলে দেখেন, আজ থেকে 50 বছর আগে বা 30 বছর আগে যে প্রেসিডেন্ট ছিল আজকে সেই আছে। কোনো পরিবর্তন সেখানে হয় না, বা পরিবর্তন তারা গ্রহণ করে না। কিন্তু যদি নতুন সাথীকে, নতুন যৌবনকে, যদি আমাকে আগমনকে যদি আমি না নিয়ে আসতে পারি, তাহলে তো নতুন রক্ত ঢুকবে না, সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে না। কেন সমাজের যারা আজকে যার বয়স 80 বছর আর যার বয়স 35 বছর, সে সমাজের সম্বন্ধে আজকের সমাজ কী চলছে সে অনেক বেশি জানে। তাই তাকে যদি আমরা এগিয়ে না নিয়ে আসতে পারি তাহলে তো সমাজ পিছিয়ে পড়বে। সমাজ পিছিয়ে পড়লে ভারতবর্ষ পিছিয়ে পড়বে। কিন্তু ভারতবর্ষকে তো আমাদের অঙ্গীকার আছে জগৎসভায় শ্রেষ্ঠ আসনে নিয়ে যাওয়া। তাই আমাদের এখানে রাজনৈতিক নেতা কম তৈরি হয়, সামাজিক কর্মী, সামাজিক দায়বদ্ধতা, মানুষের প্রতি দায়বদ্ধতা বেশি তৈরি হয়। তো এই প্রশ্ন তো এখানেই তুলছে যে সামাজিক কাজ যারা করে তাদের এত সিকিউরিটির দরকার কেন লাগে? তাহলে মানুষের সাথে তাদের আত্মিক যোগটা কোথায় থাকবে? সিকিউরিটির দরকার আছে কি না সেটা তো বিচার করবে আইবি বা বা এখানকার লোকাল প্রশাসন, তাই না? আজকে উনি যখন বিরোধী নেত্রী ছিলেন ওনার কাছে তো অনেক সিকিউরিটি গার্ড ছিলেন। নির্ণয় করে যারা সরকারে থাকে এবং যাদের আইবি ডিপার্টমেন্ট আছে। আমরা তো এখানেও দেখেছি যে কোনো মন্ত্রী না থেকেও একজন এমপি হয়ে তিনি যখন রাস্তা দিয়ে যান, অজস্র গাড়ির লাইন সেই রাস্তায় থাকে এবং তিনি যে রাস্তা দিয়ে যান, যদি সে 100 কিলোমিটার যান, প্রত্যেক 1 কিলোমিটার দাঁড়ে রাস্তার দুদিকে পুলিশ ব্যারিকেড করে বা পুলিশ প্রোটেকশন নিয়ে দাঁড়িয়ে থাকেন। মনে হয় সব থানার কাজ ওই রাস্তার উপরে এসে পড়ে গেছে। তো অন্যদেরকে বলার আগে উনি তো যুবরাজ, উনি তো পশ্চিমবাংলার যুবরাজ। আমাদের ভাবতে হবে যে এটা সরকারের ব্যাপার, কার উপরে সিকিউরিটি দেবে না দেবে এটা প্রশাসনিক ব্যাপার। প্রশাসন যেটা ভালো বুঝবে সেটা করবে। মুখ্যমন্ত্রী কিন্তু কিছুই নেন না। উনি আগেও বলেছেন যে আমি কোনো মানে টাকা, কোনো পেনশন বা আমি তো অনেক কিছুই পাই, বিধানসভা থেকেও পাওয়ার কথা, মুখ্যমন্ত্রী হিসাবে একটা স্যালারি পাওয়ার কথা, আমি কোনো কিছুই নিই না, সবটাই তিনি স্যাক্রিফাইস করে দেন বাংলার মানুষের জন্য। তিনি কিভাবে চলেন না আগেও তিনি বলেছেন। তিনি প্রচুর বই লেখেন, সেখান থেকে যে রয়্যালটিটা পান, অলরেডি মুখ্যমন্ত্রীর প্রায় 230-35টার উপরে বই পাবলিশড, সেই রয়্যালটি থেকে ওনার চলে। কি বলবেন? তিনি প্রকাশ্যে বলছেন। দেখুন, মুখ্যমন্ত্রী অ্যাকচুয়ালি এগুলো আমাদের সিনিয়রদের বলা উচিত, কিন্তু আমি আপনাকে বলতে পারি যে উনি যে টাকাটা পান সেটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমায়, ওটা কিন্তু উনি না নিলেও ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমতে থাকে, ঠিক আছে? এবং উনি যদি মনে করেন তাহলে উনি ওটা চেক কেটে দান করে দিয়ে দিন, এন্টার টাকাটা উনি দান করে দিন। ধরুন আমাদের এখন রিলিফ ফান্ড আছে, প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ড আছে, বা আমাদের যে সরকার আছে বা মিলিটারি আছে, যে কোনো জায়গায় উনি ওখান থেকে চেক কেটে দান করে দিতে পারেন। উনি নেন না মানে যে টাকাটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়ছে না তা না, ঠিক আছে? তো এটা আমাদের উনি এটা আরও বেশি যদি ক্লারিফাই করে দেন মানুষের কাছে, মানুষ আরও ভালো বুঝতে পারবেন।
যে না আমার ব্যাংক অ্যাকাউন্টের টাকাটা আমার যেটা পড়ে এটা অলরেডি এটা এখানে ট্রান্সফার হয়ে যায়, এটা এখান থেকে কোনো টাকা পয়সা আরে বিষয়টা হচ্ছে উনি হাতে তুলে নেন না, কিন্তু ঘুরপথে ওনার কাছেই যাচ্ছে। আমি এটাই বলছি উনি এটা আরো ভালো ক্লারিফাই করতে পারেন যে না আমি এত বছর ধরে এমপি আছি, এত বছর ধরে এমএলএ থাকা অবস্থায় আমি যে টাকাটা পেয়েছি, এটা প্রধানমন্ত্রী বলে দিয়েছেন গুজরাট থেকে আসার সময় গুজরাটের এন্টার টাকাটা উনি গুজরাট গভর্নমেন্টের ওখানকার রিলিফ ফান্ডকে দিয়ে চলে এসেছেন। এন্টার গুজরাটের টাকাটা উনি দিয়ে এসেছেন যতদিন উনি মুখ্যমন্ত্রী ছিলেন। এখন প্রধানমন্ত্রী আছেন, প্রধানমন্ত্রীর পরে উনি কী করবেন সেটা আমরা পরে জানতে পারবো। তেমনি উনি যখন এই কথাটা তুলেছেন যে আমার টাকাটা আমি নিই না বা সব টাকাটা আমি নিই না, তো এই টাকাটা যখন উনি নেন না, বাট এই টাকাটা হয় কি সেটাও তো জনগণের জানার অধিকার আছে। আমি সেই জানার জায়গাটাকে কোশ্চেন করছি যে উনি যে টাকাটা নেন না তাহলে সেই টাকাটা কোথায় যায়, সেই টাকাটা কি কোনো সরকারি ফান্ডের কাজে লাগে, কি সেই টাকাটা কোনো আমরা এমন কোনো ত্রাণ তহবিলে দান করে দিই, সেটা জানার জন্যই উনি আরেকটু এলাবোরেটলি বললে মানুষ আরও ভালো বুঝতে পারতেন। প্রসেনজিৎবাবু, শেষ প্রশ্ন করব। আপনাদের মানে বিজেপির 1 তারিখ থেকে পরিবর্তন সভা শুরু হচ্ছে এবং 9টা জায়গায় আলাদা আলাদাভাবে পরিবর্তন সভা হবে। আমরা গতবার নির্বাচনেও দেখেছিলাম ঠিক নির্বাচনের প্রাক্কালেই এই পরিবর্তন যাত্রা বা পরিবর্তন সভা হয়েছিল। এবারেও সেই একই স্টাইলে পরিবর্তন সভা শুরু হবে। এই পরিবর্তন সভায় কি সত্যি এবারে পরিবর্তন হবে? দেখুন, পরিবর্তন আনে জনগণ। পলিটিক্যাল পার্টি মানুষকে আবেদন করতে পারে। আমাদের আদবানিজির রথযাত্রা করে উত্তরপ্রদেশে পরিবর্তন এনেছিল, ভারতবর্ষের শাসন ক্ষমতায় ভারতীয় জনতা পার্টি বসেছিল। তো রথযাত্রা পরিবর্তন যাত্রা আমরা এটা করে থাকি বিভিন্ন জায়গায় মানুষের জনচেতনার জন্যে, সামাজিক চেতনার কারণে। তো এবারে ভারতীয় জনতা পার্টি 2026-এর যে নির্বাচন, এই নির্বাচন সাধারণ নির্বাচন নয়। এখানে রাষ্ট্রীয় শক্তি যদি জিততে না পারে তাহলে পশ্চিমবঙ্গের আকাশের কালো মেঘ আরও ঘন ঘটা করে দেখা দেবে। তো এই ঘন ঘটা কালো মেঘকে আমাদের সরানোর জন্যে মানুষের দরজায় গিয়ে মানুষকে বোঝাতে হবে, আর মানুষকে বুঝিয়ে দিতে হবে যে এই লড়াই রাষ্ট্রীয় শক্তির সাথে অরাষ্ট্রীয় শক্তির লড়াই আছে। আজকে ভারতবর্ষের অখণ্ডতার সাথে যদি পশ্চিমবঙ্গের অখণ্ডতা ঠিক রাখতে হয়, যদি আপনার যে কালচার, আপনার যে রীতি রেওয়াজ, সেগুলোকে যদি অখণ্ড রাখতে হয়, যদি পশ্চিমবঙ্গ বিসর্জন বন্ধ না করে দেওয়া যায়, তাহলে আপনাকে বুঝতে হবে। এই বোঝানোর দায়িত্বের জন্যেই আমাদের যারা কেন্দ্রীয় মন্ত্রী আছেন এবং কেন্দ্রীয় সদস্য আছেন, তারা সকলে মিলে পশ্চিমবঙ্গে সবাই মিলে পরিবর্তন রথযাত্রার মাধ্যমে মানুষের জনজাগরণের একটা পদ্ধতি, যেটা নির্বাচন পদ্ধতির মধ্যেই একটা অংশ। যেমন আপনি ফ্লেক্স দেন, যেমন আপনি পথসভা করেন, মিটিং করেন, তেমনি আপনি মিছিল করেন, তেমনি পরিবর্তন সভা একটা মানুষের জনজাগরণের একটা মাধ্যম। সেই মাধ্যমে আমাদের যারা কেন্দ্রীয় নেতৃত্ব আছেন তারা আসবেন এবং মানুষের মধ্যে সেই জনজাগরণের বিস্ফোরণ ঘটবে, তৃণমূলের বিসর্জন হবে, এটা আমার বিশ্বাস আছে। ধন্যবাদ।